হাসছে, হয়তো তার কাছে ভালো লেগেছে এরকম দেখে। আমি ফ্রেশ হয়ে আসি দাদু। দাদু তখন বলল, আচ্ছা আমি মেয়েটার সাথে কথা বলি। আমি ফ্রেশ হয়ে কিছুক্ষণ উপরেই ছিলাম। প্রায় আধা ঘন্টা পরে নিচে এসে দেখি গেস্ট রুম থেকে হাসির শব্দ আসছে। দরজার কাছে গিয়ে আমি স্তব্ধ হয়ে যাই, কারণ দাদুকে দেখলাম সে বিছানায় বসা এবং মেয়েটা তার পায়ে মাথা রেখে শুয়ে শুয়ে হাসছে খিলখিল করে। আমি যে কতক্ষণ ধরে দরজার কাছে দাঁড়িয়ে আছি এটা না দাদু না মেয়েটার চোখে পড়লো, কারণ তারা একে অপরের সাথে কথা বলতে ব্যস্ত। যদিও দাদু বেশি বলছে আর মেয়েটা বাচ্চাদের মতো ইনোসেন্ট লুক দিয়ে হাসছে আর কথাগুলো শুনছে, আর দাদু তাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সে শুধু ঘরের কাজ পরিষ্কার নয়, বরং নিজেও যথেষ্ট পরিষ্কার থাকতে পছন্দ করে। তাকে দেখে আজ করতে পারলাম, কেননা সে হলদে পরি থেকে এখন আবার বেগুনি পরি হয়ে গিয়েছে। অর্থাৎ তার কালকে পরে আসা জামাটা চেঞ্জ করে আবার পরে নিয়েছে, হয়তো কাজ শেষ করে গোসল সেরে ফেলেছে। আমাকে দেখে দাদু বলে, ইরাদ দাদু ভাই আমি চলে যাই তাহলে, এখন তুমি আমাকে গেট পর্যন্ত এগিয়ে দাও। এর মাঝে আমাকে দেখে মেয়েটা উঠে বসে পড়ে। তখন আমি বললাম, জি দাদু। আমি বুঝেছি দাদু কেন আমাকে ডাক দিল গেট পর্যন্ত। গেটের কাছে এসে দাদু আমাকে বলল, মেয়েটা আসলে দেখতে যেমন মন থেকে তেমন না, বরং এর থেকেও বেশি ভালো। তাকে নিঃসন্দেহে আমার মনে হয় বাড়িতে জায়গা দেওয়া যায় দাদু ভাই, তুমি তাকে রেখে ভালো করেছো। তবে ও এখনো অনেক বেশি দুর্বল, আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। দাদুকে বিদায় দিয়ে তারপর ঘরে আসলাম। বাইরের আকাশে হালকা হালকা মেঘ জমেছে, পরিবেশ ঠান্ডা হয়ে আছে, ব্যালকনির দরজাটা খোলা, হিমেল হাওয়া আসছে। সবকিছু এক অদ্ভুত ভালোবাসা আর স্বস্তি নিয়ে এসেছে। ব্ল্যাঙ্কেট গায়ে পেঁচিয়ে সে ঘুমিয়ে আছে, সিল্কি চুলগুলো কিছু কিছু চোখে মুখে পড়ে আছে। মেয়েটাকে অপরূপ দেখাচ্ছে, এমন ইনোসেন্ট লাগছে কারোই তাকে ঘুম থেকে জাগাতে ইচ্ছে করবে না, কিন্তু সে খেয়েছে কিনা তাও জানা হলো না। এই জন্য আস্তে আস্তে ডাক দিলাম, এই যে শুনছেন, আপনি খেয়েছেন? কোনো সাড়া শব্দ নেই। তখন আমি আবারও বললাম, এই যে। তখনই মেয়েটি বলে উঠল, রুহি, আমার নাম রুহি। এই যে বলে ডাকবেন না, নাম ধরে ডাক দিবেন কেমন? আমি মানুষ চিনতে কাঁচা হলেও এই মেয়েটার একটা জিনিস মনে হয় বুঝতে পেরেছি, সে ভীষণ পরিমাণের আহ্লাদী। তার কথা বলা, আচার আচরণে ভাগভঙ্গিময় তা স্পষ্টভাবে ফুটে উঠেছে। বেশ করে তার বর্তমান আচরণ দেখলে যে কেউ বলতে বাধ্য হবে। ইরাদ মেয়েটিকে বলল, দুপুরে খেয়েছেন? মেয়েটি তখন ঘুমো ঘুমো কণ্ঠে উত্তর দিল, তখন আমি বললাম, ঠিক বুঝতে পারছি না। মেয়েটি বলল, দুপুরে খাইনি। তখন আমি বললাম, কেন? রুহি বলল, ঘুম দেব তাই। তখন আমি বললাম, আবার খেয়ে ঘুমান। রুহি তখন বলল, পরে খাবো, ঘুমাই একটুখানি। এই বলে মেয়েটা আবার ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লো। আমি ঘর থেকে বের হয়ে গেলাম। একটু হাসি পেল তার এমন কাণ্ড দেখে। আমি ঘরে এসে শুয়েছি, খুব ইচ্ছে করছে মাহিরাকে দেখতে, কিন্তু সে যেদিন আমাকে ডিভোর্স পেপার দিয়েছিল সেই দিন আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে আত্মহত্যার মতো জঘন্যতম অপরাধ করতে গিয়েছিলাম। তখন যদি আব্দুল্লাহ দাদাভাই আর সুরাইয়া দাদু উপস্থিত না থাকতেন বাসায়, তাহলে হয়তো আমি মরেই যেতাম। সেই দিনই তারা মাহিরার সবগুলো ছবি তুলে স্টোর রুমে রেখে দিয়েছিল, আর আমার মোবাইল থেকেও সব ছবি ডিলিট করে দিয়েছিল। আমি পাগলের মতো হাউমাউ করে শুধু কাঁদছিলাম, কলিজাটা ফেটে যাচ্ছিল আমার। আচ্ছা, ভালোবাসার মানুষ হারালে কি অনেক কষ্ট হয়, নাকি আমারই এমন লাগে? এর থেকে কি মরে গেলে কষ্ট কম লাগে? এখন অনেক বেশি খারাপ লাগছে। এখন কতদিন হয়ে গেল মাহিরার ঘুমন্ত মুখটা দেখি না, কতদিন হয়ে গেল মাহিরার সাথে কথা হয় না। আচ্ছা, আমি কি আর কোনোদিন মাহিরার ঘুমন্ত মুখটা দেখতে পারবো না? কখনো কি আমার আর একসাথে পাশাপাশি বসে একান্ত সময় কাটাতে পারবো না? কিন্তু আমি তো এখনো তার আপন না, সে তো আর আমার কেউ না। আমি তার জন্য পরপুরুষ। আর